নমস্কার সকল দর্শককে আজকের আমার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠানে যেরকম বলেছিলাম যে মঙ্গলের গোচর আলোচনা যখন করব তখন সাথে সাথে নাক্ষত্রিক আলোচনাটাও আপনাদের করে দেব। শুধু মঙ্গল নয়, এবার থেকে যে প্ল্যানেট যেভাবে তার গোচর আলোচনা করব তাতে নক্ষত্র আলোচনা করে দেব। যেরকম আগামী 2-3 দিন পরে যখন রবির গোচর আলোচনা করব তখন সেক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র এবং তারপরে পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করে দেব। তার কারণ 9 নম্বর অশ্লেষা নক্ষত্র অলরেডি আলোচিত হয়েছে। তো সেরকম করলে কি হবে, আলাদা করে নক্ষত্রের আলোচনা করতে হবে না, ব্যাপারটা লেংদিও হবে না এবং বর্তমান স্টেটের সাথে কিছুটা কমেন্সুরেট থাকবে, আপনাদেরও ইন্টারেস্ট থাকবে শুনতে এবং পুরো ব্যাপারটাকেও একসাথে নাটশেলের মধ্যে আনা যাবে। তো আজকে যেরকম বলেছিলাম যে মঙ্গল সিংহ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করে। মঘা নক্ষত্র ত্যাগ করার পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে। এটি শুক্রের নক্ষত্র এবং এই নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অ্যাকচুয়াল বিস্তার আছে। যদি একদম কালপুরুষের ঘর অনুসারে দেখেন তাহলে সেটা 133 ডিগ্রি 20 মিনিট থেকে 146 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অবস্থান করবে। একই ব্যাপার, ঘর অনুসারে সেপারেট করে নিলে আলাদা হয়। যে কোনো নক্ষত্র আলোচনার আগেই বলেছি যে নক্ষত্র কোনোদিন আগে নক্ষত্র নিয়ে বলছি, তারপরে মঙ্গলের প্রভাবটা বলবো। যে কোনো নক্ষত্র আলোচনা করার সময় বলেছি যে নক্ষত্র কিন্তু সবসময় যে একটি নক্ষত্র হবে তার কোনো সেরকম কোনো ব্যাপার নেই। এরকম একটা নক্ষত্র পুঞ্জ থাকে, সেটাকে আমরা একটা নক্ষত্রের নাম দিই। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র অ্যাকচুয়ালি একটা 2 স্টার কনস্টেলিয়েশনস, অর্থাৎ দুটো নক্ষত্র একত্রে মিলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র তৈরি করে। এই নক্ষত্রের আকৃতি হয় অনেকটা মাচার মতো। মাচা দেখবেন শিকারীরা অনেক সময় জঙ্গলে গিয়ে দেখা যায় যে গাছের ওপরে বা একটু কম্পারেটিভলি সেফ সাইডে মাচা করে থাকে যে কোনো হিংস্র বা বন্যজন্তুকে হত্যা করার জন্য। এখন যেরকম হত্যা করার বিধিনিষেধ আছে, আইন আছে, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কিন্তু একটা সময় যারা জিম করবেটের বই পড়েছেন বা অন্যান্য যে কোনো শিকারীর বড় শিকারীর বই পড়েছেন তারা দেখবেন তারা এই জাতীয় মাছা ইউজ করতেন। এখনও অনেক সময় বিভিন্ন ছেলেমেয়েরা চড়ুই ভাতির জন্য বিভিন্ন জায়গায় যায়, একটু ফরেস্ট রিজিয়নে, তারা এরকম মাচাতে থাকে যেগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এবং পার্মানেন্টলি ক্রিয়েটেড। তো এই মাচার আকৃতি হচ্ছে 2 স্টার কনস্টিলিউশনটা তৈরি করে। মাচা কথাটার অর্থ থেকে বুঝতে পারছেন যে আগে থেকেই সে শত্রু থেকে নিজেকে একটা সেফ সাইডে রাখার চেষ্টা করছে। এইটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একটা বেসিক চরিত্র। ইনটিউশনটা খুব বেশি, সে আগে থেকে বুঝতে পারে যে সামথিং ইজ গোয়িং নেগেটিভ। তো সেই নেগেটিভ জিনিসটার ইনটিউশন সে অনুভূত তার যখন হয়, সে নিজেকে আগে থেকে সেফ সাইডে নেওয়ার চেষ্টা করে বা তার মধ্যে সেফ সাইডে গিয়ে জিনিসটার সাথে লড়াই করার এক ধরনের মানসিকতা তৈরি হয়। অর্থাৎ খুব চতুর, কানিং, তার সাথে আত্মরক্ষা করতেও সক্ষম অন্তত একটা লিমিটেশন পর্যন্ত। এই নক্ষত্রের একটা বেসিক গুণ আছে। সূর্যের যে পুত্র আছে বগ একজন পুত্র, অসংখ্য পুত্র আছে, তার মধ্যে বগ একজন পুত্র, সেই পুত্র এই নক্ষত্রের দেবতা। বুঝতে পারছেন তো, শুক্রের পুত্র সে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দেবতা, যেটি শুক্রের নক্ষত্র, ফুললি শুক্রের নক্ষত্র, 11 নম্বর নক্ষত্র। এবং শুক্রের প্ল্যানেট তার ডেমিগডস অ্যাকচুয়ালি। এর যে সিম্বল হয়, প্রত্যেকটা নক্ষত্রের একটা চিহ্ন হয়, এই চিহ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা দেখবেন বিভিন্ন পুরনো ঘড়িতে পেন্ডুলাম থাকতো একটা, এবং সেই পেন্ডুলামের একটা নির্দিষ্ট দণ্ড দিয়ে নিচের দিকে একটা ভারী অংশ দুলতো এবং সেই দোলনরত অবস্থায় ঘড়ি চলত। এই পেন্ডুলামের আকৃতিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নক্ষত্রের সিম্বল, অর্থাৎ একটা ঝুলন্ত মাছার মতন যেটা একটা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। এটার অ্যাকচুয়াল সিম্বল। এই সিম্বলটা কিন্তু তিনি যে নিজেকে, অর্থাৎ জাতক জাতিকা যে নিজেকে কোনো আসন্ন বিপদ থেকে রক্ষা করতে সক্ষম, সেটা কিন্তু ইন্ডিকেশন মুনি ঋষিরা
বহুদিন আগে দিয়ে গেছে। দেখুন আমি যা এখান থেকে পড়ছি একদম নক্ষত্র হোড়া থেকে, এর সব কিছুরই বেদের অংশ। তো আমি শুধু ইন্টারপ্রেট করছি, এখানে আমার নতুন করে কিছু ব্যাখ্যা করার বা যোগ করার মতন ক্ষমতা আমার নেই। যা মুনি ঋষিরা বলে গেছেন আমি ইন্টারপ্রেট করছি। সুতরাং এর সাথে যদি কোনো ডিফার হয় সে ব্যাপারে আপনারা দেখে নিতে পারেন, কারণ যুগের সাথে বিভিন্ন পুস্তকের মধ্যে কিছুটা তো অ্যাবারেশন যুক্ত হয়েছে বিভিন্ন কাল এবং স্থানভেদে। তো সেইটা যদি হয়ে থাকে সেটার জন্য আমি দুঃখিত, আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়। এর যে পুরুষার্থ আছে, এই পুরুষার্থ কিন্তু ডিজায়ার, কামনা। কিন্তু কিরকম ডিজায়ার জানেন? কার্মিক ডিজায়ার। অর্থাৎ এই নক্ষত্রের মানুষেরা কর্ম করে কিছু কর্মের অংশ সে সমাজকে দেয়, কিছু কর্মের অংশ সে তার পরিবারকে দেয়, নিজেকে দেয়। অর্থাৎ এই নক্ষত্রের একটা বেসিক প্রকৃতি হচ্ছে নিজেকে ভালো রাখা এবং তার জন্য নিরন্তর কর্ম করা এবং নিষ্ঠার সাথে কর্ম করা। রবির ঘরে কোনো নক্ষত্র নিষ্ঠার ব্যতি রেখে কর্ম করতে পারবে না, কারণ রাজার কমপ্লিটলি ভিজিলেন্সের মধ্যে সে রয়েছে। হ্যাঁ, রাজার ভিজিলেন্সের মধ্যে থাকলে কি হবে, তার পক্ষে কোনো রকম অ্যাবারেশন তৈরি হওয়া সম্ভব নয়। এবার আমি নক্ষত্রের একটা নামের জায়গায় আসি। নামটা দেখুন, পূর্ব ফাল্গুনী। নামটার মধ্যে বুঝতে পারছেন যে ফাল্গুন মাসকে ইন্ডিকেট করছে। ফাল্গুন মানে বসন্তকাল। বসন্ত মানে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে প্রেম, প্রণয়, একটা নতুন কিছু সৃষ্টির সময়, কামদেবের সময় অ্যাকচুয়ালি বসন্তকাল। তো সেই বসন্তকালের পূর্বের সময়, এর পরে যখন উত্তর ফাল্গুনী বলবো সেটা বসন্তের পরের ফেজটা। তো তারও নির্দিষ্ট চিহ্ন আছে, যখন বলবো তখন মানে মুনি ঋষিরা কীভাবে নামকরণটা করেছেন, সেই নামকরণগুলো যে কতটা মানে নির্দিষ্ট এবং কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনারা বুঝতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একটা বেসিক প্রকৃতি আছে, এরা প্রচুর এনার্জেটিক হয়। এরা অপোজিট জেন্ডারের প্রতি খুব আস্থাভাজন হয়। সংসারের প্রতি এরা অত্যন্ত ন্যায়নিষ্ঠ হয় এবং সংসারের জন্য এরা আমরণ পরিশ্রম করে যায়, নিজেকে প্রচুরটা স্যাক্রিফাইস করেও পরিশ্রম করে। উত্তর ফাল্গুনী নিয়ে যখন বলবো দেখবেন উত্তর ফাল্গুনীও করে, কিন্তু সন্তুষ্টিটা আসে না সেক্ষেত্রে। কিন্তু পূর্ব ফাল্গুনীর মধ্যে এটা থাকে, কারণ কোনো একটা জিনিস আসার আগে তার মধ্যে যে উদ্দীপনা থাকে। নর্মালি দেখবেন দুর্গাপুজো আসছে বা কোনো একটা ফেস্টিভ্যাল আসছে যার যার মত অনুসারে, সেই ফেস্টিভ্যালটা আসার আগে সেই সংশ্লিষ্ট মানুষ দেখবেন যে একটা আনন্দের মধ্যে থাকে, যে একটা নতুন কিছু আসছে, আমরা সবাই মিলে আনন্দ করব, মজা করব। তো কিন্তু যখন অনুষ্ঠানটা চলে যাচ্ছে বা চলে যাওয়ার একদিন আগে, দুদিন আগে দেখবেন আমাদের মধ্যে একটা স্যাডনেস, এক ধরনের যে এনার্জিটা, সেই এনার্জিটা এক জায়গায় মানে কাইনেটিক এনার্জিটা স্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে প্রচুর এনার্জির ফ্লো আছে এবং এরা উদ্যমটা খুব বেশি থাকে। তো এই নক্ষত্রের এটা বেসিক প্রকৃতি। এবং যখন আমি সিম্বলিজমের দিকে যাব, নক্ষত্রের তার নিজস্ব বৃক্ষ বলুন, তার চিহ্ন বলুন দিকে যাব, তখন আপনারা বুঝতে পারবেন এর কারণ। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে অ্যাকচুয়ালি একটা রোম্যান্টিক নক্ষত্র, একটা কার্মিক নক্ষত্র, যার ডিজায়ার আছে এবং সেই ডিজায়ারকে সে ফুলফিল করার জন্য প্রচুর পরিশ্রম করতে পারে এবং সেই পরিশ্রমের অংশ সে স্বার্থপর নয়, যে পরিশ্রমের অংশ সে পুরোটাই ভোগ করবে, সেই পরিশ্রমের একটা বড় অংশ সে সমাজকে দেয়, নিজেও ভোগ করে। অর্থাৎ সেলফ লাভ তার আগে থাকে, তারপরে সে সমাজকেও দেয়। তার মধ্যে একটা ব্যালেন্স থাকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এটা হচ্ছে একটা বেসিক প্রকৃতি, খুব ব্যালেন্সড নক্ষত্র। দেখবেন নরগণের যে সমস্ত নক্ষত্র আছে সেগুলো কিন্তু ব্যালেন্সড নক্ষত্র। আমরা মানুষ, তো নরগণ, দেবগণ যাদের মধ্যে থাকে তাদের মধ্যে সাত্ত্বিক প্রবৃত্তি বেশি থাকে, সাবজেক্ট টু বৃহস্পতি এবং শনির অবস্থান কীরকম আছে। যদি শনি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, সেটা যদি তার জন্মগত নক্ষত্র বা অন্যান্য বড় প্ল্যানেট যে নক্ষত্রে আছে তার সাথে যদি রিজেম্বলেন্স থাকে, তাহলে কিন্তু তার সাত্ত্বিক প্রবৃত্তির বিকাশ ঘটবেই। যেরকম দেখবেন রবির নক্ষত্র নিয়ে যখন পুনর্বসু, পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করব তখন বলবো। কিন্তু নরগণের নক্ষত্র, না রাক্ষসগণ না দেবগণ, তারা কিন্তু, আমরা হিউম্যান বিং, আমাদের সেই ব্যালেন্সটা কিন্তু থাকে।
সব কটা নরগণের নক্ষত্র। উত্তর ফাল্গুনীও যখন বলবো তখনও দেখতে পারবেন এই ব্যাপারটা থাকে। তো এটা খুব সামঞ্জস্য বজায় রেখে চলতে পারে। এবং শুক্রের একটা বেসিক কাজ আপনারা তুলা রাশির ক্ষেত্রেও দেখবেন, একদম মিডল পজিশন দেওয়া আছে। তুলাদণ্ড যে কোনো তরাজু যেটা হয় তার কাজই হচ্ছে ব্যালেন্স করা, একদম কালপুরুষের মাঝামাঝি অংশের অবস্থান। এর সাথে যে অ্যানিমেল যুক্ত থাকে সেটা হচ্ছে ফিমেল র্যাট যুক্ত থাকে, স্ত্রী ইঁদুর। এবার আমি আগের দিনই বলেছি অশ্লেষা মঘা নক্ষত্র বলতে গিয়ে যে ইঁদুরের একটা প্রকৃতি হচ্ছে সার্চিং। ইঁদুর দেখবেন শশব্যস্ত, সে খিদে পাক বা না পাক, সে সবসময় কিছু খুঁজছে, সামথিং খুঁজে বেড়াচ্ছে। এবং সে কোথায় থাকে না, মাটির মধ্যে গর্তের মধ্যে থাকে। বড় সাইজের যে ইঁদুর হয়, আর ছোট ইঁদুর যেগুলো সেগুলো তো বাড়িতেই থাকে, কিন্তু তারাও দেখবেন একটা নির্দিষ্ট কোণায় বা নির্দিষ্ট একটা বাসস্থান তৈরি করে নেয়। তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে প্রচুর পরিমাণে। এবং কীরকম ক্রিয়েটিভিটি না, সার্চিং ক্রিয়েটিভিটি আছে। কোথায় খাদ্য আছে, কোথায় গেলে আমি সেফ সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, তার যোনি অনুসারে ঈশ্বর তাকে যে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি অনুসারেই তো অ্যাপ্লিকেশন করবে, তার বাইরে করবেন। তো ইঁদুরের মধ্যে এবং ক্ষিপ্রতা, ইঁদুরের মধ্যে একটা সব থেকে বড় ব্যাপার আছে, খুব ফাস্ট, ধরা যায় না সহজে। আমরা ফাঁদ ঠাত পেতে অনেক সময় ধরি অনেক রকমভাবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব ফাস্ট। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা প্রকৃতি হচ্ছে, এবং ফিমেল বলেছে, ফিমেল মানে হচ্ছে তার রিপ্রোডাক্টিভ ক্ষমতা থাকবে, অর্থাৎ তার প্রজনন ক্ষমতা থাকবে। তো এই নক্ষত্রের কিন্তু একটা বেসিক প্রকৃতি হচ্ছে সৃষ্টি। আর্ট অ্যান্ড কালচারের সাথে যেসব মানুষ যুক্ত আছেন, যে কোনো, সেটা গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, স্কাল্পচারিং, কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড কাজ, অ্যানিমেশনের কাজ, যে কোনো সৃষ্টিধর্মী, বিশেষ করে সেকেন্ডারি সৃষ্টিধর্মী যে সমস্ত কাজ আছে, তার সাথে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের খুব ভালো রকম একটা সাদৃশ্য আছে। তো এটা কিন্তু এখান থেকে তৈরি করে। এবং সার্চিং এবিলিটিটা যেটা দেয় সেটা হচ্ছে এরা কিন্তু নর্মালি সবই বিশ্বাস করে। হ্যাঁ, এবং এই যে অকাল্ট যে সায়েন্স নিয়ে আমরা কথা বলছি, সমুদ্র বিজ্ঞান নিয়ে যে কথা বলছে অ্যাস্ট্রোলজি, সেটাও তারা বিশ্বাস করবেন, কিন্তু তাদের একটা যুক্তি দিয়ে বিশ্বাস করাতে হবে। অযৌক্তিক কথা তারা কখনো বিশ্বাস করবেন না, কারণ তারা নিজেদের মতন একটা খোঁজার প্রবণতা এদের মধ্যে থাকে। তবে মনে রাখবেন, এই নক্ষত্রের যে নবাংশগুলো থাকে সেটা রবি থেকে শুরু হয় এবং বৃশ্চিক পর্যন্ত থাকে, 4টে। রবি মানে সিংহের ঘর, তারপরে কন্যার ঘর, তারপরে তুলার ঘর, তারপরে বৃশ্চিকের ঘর। এর মধ্যে তুলা এবং বৃশ্চিকের ঘরে বেশি অ্যাক্টিভ হয়, অর্থাৎ 20 ডিগ্রি থেকে অ্যাকচুয়ালি 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বেশি অ্যাক্টিভ হয়। যদি কারুর স্যাটার্ন এই নক্ষত্রের শেষ নবাংশে কখনো অবস্থান করে যায়, এই স্যাটার্নের কিন্তু এফেক্টিভিটি খুব বেশি থাকে। মানে কারুর শনি মনে করুন 25 ডিগ্রিতে আছে, 24 ডিগ্রিতে আছে, 26 ডিগ্রিতে আছে, ইট ইজ এ ভেরি এফেক্টিভ স্যাটার্ন। এদের কিন্তু মেমোরি পার্ট এবং বুদ্ধি অসম্ভব রকম হয়, ক্ষুরোধার বুদ্ধি হয়, যাদের পরিষ্কার বলা যায় ক্ষুরোধার বুদ্ধি। আচ্ছা, এখানে একদম ভগবান নিজে ক্ষীরোদক্ষায় বিষ্ণু হিসাবে এখানে কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ ভগবান নিজে যুক্ত আছে। মানে ভগবান নিজেকে কি বলেছে, আমি পিতা, মাতা, ধাতা এবং পিতামহ। গীতা পড়বেন, সেখানে পরিষ্কার বলা আছে, ভগবান বলছে আমি পিতাও, মাতাও, ধাতাও, অর্থাৎ যিনি ধাত্রীমা সেও আমি, এবং পিতামহ। কোনো মানুষ দিয়ে কল্পনা করুন, কোনো মানুষ যদি বলে আমি তোমার বাবা এবং দাদু, তার মানে অ্যাকচুয়ালি তার কোনো বাবা নেই, তিনি অজন্মা। তো ভগবান এখানে পরিষ্কার বলে দিচ্ছেন সেটা। তো ভগবান নিজেই নক্ষত্রের সাথে ক্ষীরোদক্ষায় বিষ্ণু তার অনেক অনেক নিচের দিকের ডেরিভেটিভ হিসাবে তিনি যুক্ত আছেন, যেই ক্ষীরোদক্ষায় বিষ্ণু আমাদের এই সেপারেট ব্রহ্মাণ্ডটাকে দেখেন। তো তিনি নিজে যুক্ত আছেন বলে এই নক্ষত্রের মধ্যে অসম্ভব গুণ আছে, এবং এদের সহ্য শক্তি বেশি আছে, এদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি আছে, এদের মধ্যে চালিকা শক্তি আছে। ভগবান নিজে সৃষ্টি, পালক এবং ধ্বংস তিনটের সাথেই যুক্ত। আমাদের একটা রং কনসেপশন আছে, সৃষ্টি করেন ব্রহ্মদেব এবং পালন করেন ভগবান নিজে এবং সংহার করেন মহাদেব। অ্যাকচুয়ালি তা নয়, তিনটে কাজই তিনি করেন, তার তিনটে নির্দিষ্ট তিনজন
সুপ্রিম গড রাখা আছে, তারা তার নির্দেশে করেন, সব কাজ তিনি নিজে করেন না। যাই হোক, তো এখানে যেহেতু ভগবান নিজে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু রূপে যুক্ত রয়েছে, তো এই নক্ষত্রের প্রচুর প্রোডাক্টিভিটি আছে, প্রচুর প্রোডাক্টিভিটি। এই নক্ষত্রের ক্ষেত্রে যদি মানে আমি দেখেছি মোটামুটি 36 বছরের পর থেকে নক্ষত্রের মধ্যে গুণ অসম্ভব বৃদ্ধি পায়। মোটামুটি আমি যদি ধরে নিই যে কোনো একজন জাতক জাতিকা মোটামুটি চন্দ্রের 20 ডিগ্রিতে এরকম জায়গায় জন্মেছেন, তিনি মোটামুটি এই 45-46 বছরে গিয়ে তিনি বা 47 বছরে গিয়ে মোটামুটি বৃহস্পতির দশা পায়। কিন্তু 36-এর পর থেকে রাহুর দশা থাকা সত্ত্বেও সেই মানুষের কিন্তু আস্তে আস্তে গ্রোথ তৈরি হয়, অবশ্যই সাবজেক্ট টু দ্য প্ল্যানেট পজিশন, তার কোথায় আছে। আচ্ছা, প্রত্যেকটা নক্ষত্রের সাথে আমাদের গণপতির যে একটা রূপ যুক্ত থাকে তার একটা কারণ আছে। গণপতিকে যখন সৃষ্টি করেছিলেন মহামায়া, তিনি গণপতিকে একটা ফাংশন করেছিলেন। মানে যখন মহাদেব তার মস্তক ছেদন করে দিয়েছিলেন, তারপরে যখন পুনরায় মস্তক তার রিবিল্ড হয় সেখানে, তখন ভগবান তাকে একটা বর দিয়েছিলেন যে প্রত্যেকটি পুজোতে তার মন্ত্র থাকবে। অর্থাৎ কারণ তার যেহেতু অবয়বটা একটু যে কোনো দেবদেবী বা যে কোনো মানুষের যেরকমভাবে আপনি কল্পনা করেন তার থেকে ডিফারেন্ট, তার মস্তিষ্কটা হাতির এবং দেহটা নর্মাল আমাদের মতন, সেইভাবে মহামায়া তাকে সৃষ্টি করেননি একদম শুরুর দিকে। নিজের শরীরের যে ময়লা হয় না, সেই ময়লা দিয়ে গণপতিকে সৃষ্টি করেছিলেন, কারণ মহাদেবের অভিশাপ আছে, মহাদেবের ঔরসে কোনোদিন সন্তানের সৃষ্টি হবে না। তো কামদেবের হত্যার পরে রতি তাকে অভিশাপ দিয়েছিলেন, তো তার ফলে সেটা সম্ভব না। দুজন সন্তানই কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টিটা একটু ডিফারেন্ট। তারপরেও তার যখন প্রাণ চলে গেছিল, এটা তো গডস প্রাণ, এদের একটা নির্দিষ্ট সময়ের জন্য ফাংশনারি দেওয়া থাকে ভগবানের নির্দেশ। আমি কেন এই কথাগুলো বলছি, এর একটা নির্দিষ্ট ইম্পর্টেন্স আছে। তো তারপরে তাকে যখন রিবিল্ড করা হয় এবং তিনি যাতে খুব বেশি ইম্পর্টেন্স পান, কারণ সিদ্ধিদাতা হিসাবে তাকে বলা রয়েছে, সুতরাং প্রত্যেকটা মেটেরিয়াল কাজের সাথে গণপতি খুব সোললি অ্যাসোসিয়েটেড, মেটেরিয়াল কাজ আমরা। তো এখানে যে গণপতি অ্যাসোসিয়েটেড আছেন তিনি হচ্ছেন ঊর্ধ্ব গণপতি, অর্থাৎ যার গ্রোথ ওপর দিকে উঠছে। আমি একদিন গণপতির 27টা নাম আছে, অ্যাকচুয়ালি 108টা নাম আছে, 27টা নাম যে নক্ষত্র অনুসারে তার নাম আছে, প্রত্যেকটা নবাংশ অনুসারে তার নাম আছে, 108টা নবাংশের 108টা নাম আছে। যদি আমি পারি একদিন আপনাদের লিখে দেব বা লেখাটাকে ফটোকপি করে এখানে ছেড়ে দেবো, অনেকে প্রশ্ন করেন অনেক সময় জানার জন্য। প্রত্যেকটা নবাংশে আপনারা বুঝতে পারবেন। তো এখানে 4টে নবাংশের একসাথে বলা আছে ঊর্ধ্ব গণপতি। তো পক্ষী এখানে যেটা যুক্ত আছে নক্ষত্রের সাথে, সেটা এক্ষেত্রেও ঈগল যুক্ত আছে। অর্থাৎ রবির দেখবেন, রবির ঘরের একটা প্রধান কাজ হচ্ছে দূর থেকে দেখা। রাজা কি করে? রাজা অনেক দূরে থাকে বসে, সে কাকে দিয়ে দেখে? তার বিভিন্ন আমত্তদের দিয়ে, তার যে ব্যুরোক্রেসি আছে তাদের দিয়ে তিনি দেখেন, এটাই রাজার কাজ। মন্ত্রী শান্ত্রী যত আছেন তাদের দিয়ে দেখেন। তো তিনি কিন্তু অ্যাকচুয়ালি পরোক্ষে দেখেন, কিন্তু তার দৃষ্টি খুব শোন থাকা দরকার, না হলে তিনি রাষ্ট্রকার্য অ্যাকচুয়ালি পরিচালনা করতে পারবেন না। তো সেই কারণে ঈগলের দৃষ্টি দিয়ে বোঝানো রয়েছে। এবং এই নক্ষত্রের লোকেরাও দেখবেন ইনটিউশন পাওয়ার আছে। তো সে যদি দূর থেকে একটা সম্ভাব্য বিপদকে বুঝতে না পেরে তিনি একটা মাছা সদৃশ্য একটা জায়গায় নিজেকে সেফগার্ড না দিতে পারে, তাহলে তো এই নক্ষত্রের বেসিক ক্রাইটেরিয়াগুলোই তৈরি হচ্ছে না। রাজাকে তো সবার আগে বাঁচতে হবে, না হলে তো পুরো সিস্টেমটা কোলাপস করে যাবে। তো সেই কারণে এক্ষেত্রেও ঈগল দেওয়া আছে। এবং ঈগলের দেখবেন শিকার ধরা, ঈগল যদি টার্গেট ফিক্সড করে তো অধিকাংশ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই কিন্তু তার টার্গেট বিফল যায় না, কারণ সে অনেকক্ষণ ধরে একটা টার্গেটের পেছনে সময় দেয়। আচ্ছা, প্ল্যান্ট যেটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে পলাশ। তো বুঝতে পারছেন এখানে একটা রবি এবং শুক্রের একটা ব্যালেন্স করা আছে, দুটো বিপরীতধর্মী প্ল্যানেট, বিপরীত গুণ সম্পন্ন। বহু মানুষ কি বলে যে একসাথে থাকলে ধনহানি হয়, নির্ধন যোগ হয়, বিভিন্ন রকম। কিন্তু দেখুন এখানে দুটোকে ব্যালেন্স করা হয়েছে। অ্যাকচুয়ালি কেউ কারোর শত্রু নয়, ক্ষেত্র বিশেষে বিপরীতধর্মী ফল দেয়।
খুব শক্তিমান লোক যখন ঘুমিয়ে থাকে তখন কি তার কোনো শক্তি থাকে অ্যাকচুয়ালি? তখন তাকে একটা বাচ্চা এসেও ক্ষতি করে দিতে পারে, একটা 5-7 বছরের বাচ্চা। তো ক্ষেত্র বিশেষে সে ফাংশনেবল হয়, এটা মাথায় রাখবেন। তো এক্ষেত্রে পলাশকে দেওয়া রয়েছে ফাগুন মাসে, যেটা হয় একেবারে আমাদের জঙ্গলমহলের দিকে গেলে পরে একদম ছড়ানো, এখানেও বহু জায়গায় আছে কলকাতা শহরেও। তো এটা কিন্তু ইন্ডিকেটিভ যে রোম্যান্স, অ্যাফেকশন সেগুলোর সাথে ইন্ডিকেটিভ। যখন হালকা গরম পড়ছে কিন্তু ঠান্ডা পুরোপুরি যায়নি, হ্যাঁ, অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়। এর সাথে যে মন্ত্র যুক্ত থাকে, বীজ মন্ত্র, সেটা হচ্ছে চম যুক্ত থাকে। যারা এই নক্ষত্রে জন্ম তারা এই মন্ত্র দিনে 27 বার অন্তত উচ্চারণ করতে পারেন। একটা সেট অফ নবাংশ 108 বার করলে সব থেকে বেটার হয়, টোটাল নবাংশটা সেক্ষেত্রে যুক্ত থাকে। এক্ষেত্রে ট শব্দ, ট শব্দ এবং মো শব্দ এর বেসিক শব্দ। দেখবেন নক্ষত্র নিয়ে আমাদের অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 6 দিন পরে বাচ্চা জন্মানোর, জাতক জাতিকা জন্মানোর 6 দিন থেকে 17 দিনের মধ্যে ছক তৈরি করার নিয়ম থাকে। সারা জীবন এটা ছিল। আমি অনেকবার আক্ষেপের সুরে বলি যে ইংরেজরা যখন থেকে এখানে এসছে আমাদের এই সিস্টেমটাকে তারা নষ্ট করে দিয়েছে। তো এটার অ্যাকচুয়াল প্রিভিলেজটা কি পাওয়া যায়, যে একটা বাচ্চার নামকরণ থেকে শুরু করে এভরিথিং, কারণ নাম একটা শব্দ মানে একটা শক্তি, সেই শক্তি আপনার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তো সেই অ্যাসোসিয়েটেড এনার্জি যদি আপনার নামের সাথে, অর্থাৎ দেখবেন আগেকার দিনে মানুষকে দেবদেবীর নামে নাম রাখার একটা প্রচলন ছিল। তার কারণ হচ্ছে পিতামাতা বারবার সেই নামটা ধরে ডাকবে, তারপরে দেবদেবীর নামটা বারবার তার মুখে উচ্চারিত হবে তার সন্তানদের ম্যাক্সিমাম। হ্যাঁ, দুর্গা, কালী, শিব, যে কোনো রকম দেবদেবীর নামে রাখার প্রচলন ছিল। এটার কারণই হচ্ছে এইটা। তো যাই হোক, এটা তো এখনকার দিনে খুব কম মানুষ করে। একটু নন বেঙ্গলিদের মধ্যে একটু প্রচলন আছে এখন, উত্তর ভারত বা পশ্চিম ভারতের ক্ষেত্রে প্রচলন আছে অ্যাকচুয়ালি। আমাদের এখানে ব্যাপারটা অনেকটা কমে গেছে। আচ্ছা, এই নক্ষত্রের বেসিক ক্যারেক্টারটা এবার একটু বলে দিই। এরা সবসময় ভ্রমণ পিপাসু হয়, প্রচুর পরিমাণে এদের মধ্যে খোঁজার একটা নেশা থাকে। তো সব কিছুর মধ্যে এরা খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, ছবি আঁকতে পারে, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে এদের কিন্তু অ্যাট্রিবিউশন থাকে। এদের একটা অ্যাট্রাকটিভ ক্যারেক্টার হয়, কারণ এরা অপোজিট জেন্ডারকে কিন্তু অ্যালিওর করে। বিশেষ করে যদি পুরুষ মানুষ হয়, সে কিন্তু খুব বেশি আকর্ষণীয় হয়ে যায় বিপরীত জেন্ডারের প্রতি। একটু জেন্ডার অ্যাট্রাকটিভনেস থাকে। বেটার ফ্যামিলি কেয়ার এদের দ্বারা হয়। এরা কিন্তু মেধাবী হয়, আত্মসম্মান প্রবল থাকে এবং জ্ঞানী হয়। খুব অথেন্টিক্যালি এরা কাজ করা পছন্দ করে, অর্থাৎ কোনো রকমে একটা কাজ করে ছড়িয়ে ছিটিয়ে কোনো ডিসঅর্ডার এরকম ধরনের কাজ কিন্তু এরা কখনো পছন্দ করে না। অল্প কাজ করব কিন্তু খুব নির্দিষ্ট এমএপে কাজ করব। কোনো নেগেটিভ ফিল্ডে এরা যায় না, কোনো অসততার পথ এরা নেয় না। কারণ রবি প্রচণ্ড রাজসিক এবং কিছুটা সাত্ত্বিক, তার মধ্যে কিন্তু তামসিক গুণ নেই। রবি, যদি আমি বলেছি 108টা নবাংশের মধ্যে মাত্র 2টো নবাংশ আছে, 6 ডিগ্রি 40 মিনিট এমন জায়গা আছে যেখানে রবি কিছুটা তামসিক গুণ সম্পন্ন হয়, এছাড়া অন্য কোথাও হয় না। রবির একটা স্পেসিফিক গুণ আছে, এটা ভগবান তাকে দিয়েছে। তো এরা আর্ট অ্যান্ড কালচারের প্রতি এদের ফন্ডনেস থাকে, বহু গুণ সম্পন্ন হয়। এরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, যে কোনো, বিশেষ করে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল যে কোনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এসব ফিল্ডে, কমিউনিকেশনের ইঞ্জিনিয়ারিং খুব ভালো করতে পারে। হ্যাঁ, তারপরে ফটোগ্রাফি রিলেটেড কাজ কিন্তু এরা খুব ভালো হয়। তবে এদের মধ্যে একটু আত্মঅহংকার থাকে, এবং এই আত্মঅহংকারটা ডিপেন্ড করে যত মঙ্গল এবং বৃহস্পতির পোস্টিং যত অ্যাবারেটিভ হবে, এই ধরনের একটা ইগোইজম বা আত্মঅহংকার এদের মধ্যে তৈরি হয়। কিন্তু এরা সেলফিশ হয় না কিন্তু কখনো। এদের যদি ইগোটা ব্রেক করানো যায় তাহলে কিন্তু এরা অনেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু, সমাজের ক্ষেত্রে কিন্তু অনেক দূর পর্যন্ত পজিটিভ কাজ এরা করতে পারে। 31শে অগস্ট রাত্রি 9টা 27 মিনিট পর্যন্ত, অর্থাৎ 10ই অগস্ট
10 অগস্ট রাত্রি 10:46 থেকে 31 অগস্ট রাত্রি 9:27 পর্যন্ত মঙ্গল এই নক্ষত্র দিয়ে পাস করবে। এই নক্ষত্র দিয়ে পাস করার সময় মঙ্গলের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে উগ্রতা বেড়ে যায়। কারণ নবাংশগুলো দেখুন, এই 4টে নবাংশই কিন্তু মঙ্গলের ক্ষেত্রে খুব হেভিলি, প্রথম নবাংশটাই দেখুন রবির নবাংশ, অর্থাৎ গরম নবাংশ, যেই নবাংশে কিন্তু মঙ্গল তার সম্পূর্ণ গুণ ফিরে পায় 13°20' পরে, সম্পূর্ণ গুণ ফিরে পায়, অর্থাৎ তার মধ্যে যে অ্যারোগেন্স, এবার কিন্তু সে খুব অ্যারোগেন্টলি রিপোর্ট করা শুরু করবে। অর্থাৎ সে সারা দুনিয়ায় সে দূতের কাজ করে সে যত তথ্য নিয়ে এসছে সে কিন্তু তার রাজাকে এবার রিপোর্ট করবে। এবং দেখবেন এটা 10 অগস্ট ঢুকছে, তার মানে রবি কিন্তু তখন প্রায় কর্কট রাশিতে 25° মতন ক্রস করে যাবে। তো আলটিমেটলি রবিও কিন্তু তার রাজধানীর দিকে চলে আসবে, তার মূল ত্রিকোণের কাছে। সুতরাং দেখবেন 15-16 তারিখের পরে ভাদ্র মাস পড়তে পড়তেই মঙ্গলের মারাত্মক স্ট্রেংথ আসবে। এবং মঙ্গলের যত স্ট্রেংথ আসবে, রবি মঙ্গল এখানে একসাথে বেশ কিছুদিন স্টে করবে। তো রবি মঙ্গল এখানে স্টে করা, এবং যেদিন এখানে মঙ্গল অ্যাকচুয়ালি ঢুকবে, মানে এই নক্ষত্রে ঢুকবে, ঠিক সেই দিন, তার পরের দিন অ্যাকচুয়ালি মাঝরাতে শুক্র এই ঘর থেকে লিভ করে গিয়ে সে কিন্তু ডেবিলিটেটেড হয়ে যাবে, নীচ হয়ে যাবে কন্যা রাশিতে ঢুকে। তো সেটাও কিন্তু মাথায় আছে। শুক্র বেরিয়ে যাওয়ার পরে মঙ্গল কিন্তু আরও ফ্রিল্যান্স পেয়ে যাবে এখানে, সেখানে শুধু থাকবে সেদিন চন্দ্র এখানে থাকবে 20°, এবং সেও শুক্রের নক্ষত্রে থাকবে। অর্থাৎ কম্পারেটিভলি মঙ্গল এবং শুক্র সেম নক্ষত্রে থাকবে। বুধও এখানে থাকবে, বুধ থাকবে কেতুর নক্ষত্রে, মঘা নক্ষত্রে 3°40', এবং শুক্র থাকবে প্রায় 29.5°, অর্থাৎ 30 মিনিট যেতে শুক্র 10 ঘন্টা মতন সময় লাগবে। আমি যে সময়টা বলছি, অর্থাৎ 10:46, তার 10 ঘন্টা বাদে, তার মানে 11 তারিখ মোটামুটি 8:30 নাগাদ শুক্র এই ঘর থেকে বেরিয়ে যাবে, কন্যা রাশিতে ঢুকে যাবে। তারপরে কিন্তু মঙ্গল আরও পাওয়ারফুল হয়ে যাবে। মঙ্গল পাওয়ারফুল হয়ে যাওয়া মানে অ্যারোগেন্স বেড়ে যাওয়া, অবস্টিনেন্স বেড়ে যাওয়া, যে কোনো কাজের মধ্যে এক ধরনের বলপূর্বক কাজ করা, ফোর্সিভলি ফাংশন করা, সেটা হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনও কিন্তু খুব দৃঢ়তার সাথে হতে থাকবে যখন রবি মঙ্গল একসাথে থাকবে। উল্টো দিকে বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে থাকবে, এই 5°, 5.5°-র মতন থাকবে। নবাংশে বৃহস্পতি মঙ্গলের ঘরে অবস্থান করবে। তো মঙ্গলের ঘরে যেহেতু বুঝতেই পারছেন, মঙ্গল থেকে বৃহস্পতি 4th পজিশনে থাকবে, বা বৃহস্পতি থেকে মঙ্গল এবং রবি দুজনেই কিন্তু থাকবে হচ্ছে 10th পজিশনে। মানে আমি প্রথম দিকে 9th হাউসে বৃহস্পতি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, মানে নবাংশ ভিত্তিক আমি যদি বলি, নবাংশের ক্ষেত্রে তো দৃষ্টিকে স্বীকার করা হয় না সেভাবে, আমি নর্মালি বলার চেষ্টা করছি। নবাংশ ভিত্তিক বৃহস্পতি যেখানে অবস্থান করবে, তার থেকে অ্যাকচুয়াল যে ছক, মানে রবির অবস্থান, সেটা 9th হাউস হবে, এবং মঙ্গলের অবস্থান 10th হবে। এবং 16-17 তারিখের পরে যখন রবি ঢুকে যাবে, তখন কিন্তু নবাংশে বৃহস্পতির পোস্টিং থেকে 10th পজিশনে থাকবে। তো খুব বলি অবস্থায় থাকবে, খুবই বলি অবস্থায়। মঙ্গল যত বলি হবে, মনে রাখবেন, মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি নাম মঙ্গল, কিন্তু ওর কাজ অধিকাংশটাই অমঙ্গল। ফোর্স প্রচুর পরিমাণে দেয়, কিন্তু ফোর্সের নিজেরই কন্ট্রোল থাকে না। কন্ট্রোল না থাকার জন্য মানুষের মধ্যে প্রচুর অ্যাবোরেটিভ কাজ করার মানসিকতা তৈরি হয়, তার মধ্যে অ্যাগ্রেশন, এক ধরনের ফ্রাস্ট্রেশন। কারণ এখনের যে প্ল্যানেট পজিশন আছে, সেটা দুম করে বড় কিছু এফেক্ট দেওয়ার মতো নয়। সমাজের 5% লোক ব্যতি রেখে বাকিরা কিন্তু একটা লেভেল পর্যন্তই ফল পাবে। তো তার ফলে যখন মঙ্গল আসবে, ও হঠাৎ করে ছুটোছুটি করা শুরু করবে, কিন্তু ফলটা যেহেতু একটা নির্দিষ্ট মানের দেবে, ফলে মারাত্মক রকম ডিপ্রেশনও থাকবে। কারণ শনি চন্দ্রের নক্ষত্রে আছে, ডিপ্রেশন দিতে সে বাধ্য। উল্টো দিকে অ্যাকচুয়াল বৃহস্পতি অবস্থান করবে, সেও মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। তো মঙ্গল উইল বিকাম মোর পাওয়ারফুল। মঙ্গল অ্যাকচুয়ালি রবির 4th হাউস এবং 9th হাউসের লর্ড। মঙ্গলের অ্যাকচুয়াল ঘরে কেতু বসে রয়েছে, এবং উল্টো দিকে রাহু বসেও বৃশ্চিক রাশিকে দৃষ্টি দিচ্ছে, এবং রাহুর ভেলোসিটিটাও কিন্তু, অ্যাকচুয়াল গতিপথটাও কিন্তু মঙ্গলের দিকে। তো তার ফলে মঙ্গল কিন্তু এখন ওভার পাওয়ার্ড হয়ে যাবে। তো যাদের মধ্যেই
একটু অ্যাগ্রেসিভনেস, মাথা গরম হওয়ার প্রবণতা, তর্ক করার প্রবণতা যে কোনো ব্যাপারে, চুপ না করতে পারার প্রবণতা, তারা কিন্তু এখন থেকে চেষ্টা করুন। কারণ আমি কিন্তু বেশ কিছুদিন আগেই বলেছি, অন্তত আজ থেকে 15 দিন তো হবে, যে যখন থেকে বুধের নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে তখন থেকে কিন্তু মঙ্গলের, বিশেষ করে 20 ডিগ্রি ক্রস করার পরে মঙ্গলের যে অ্যাকচুয়াল নেচার, যে কোনো ইলেকট্রিসিটি, কারেন্ট, ছোটোখাটো রক্তপাত ঘটানো, অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি তৈরি করা, হঠাৎ করে আগুন লাগার প্রবণতা, ভূমিধস হওয়ার প্রবণতা, এই ধরনের কিন্তু প্রবণতাগুলো হতে থাকবে। পুরনো বাড়ি যেগুলো রয়েছে, যারা রয়েছেন তারা পারলে একটু মেরামত করা, বা যে ঘরগুলো একটু বিপজ্জনক সেই ঘরগুলোকে একটু অ্যাভয়েড করে বাস করা, এগুলো কিন্তু চেষ্টা করবে। হঠাৎ করে ভেঙে পড়তে পারে এই ধরনের, মানে মঙ্গলের কাজ হচ্ছে ভূমি সংক্রান্ত, যেগুলো যাই তৈরি হোক না কেন সেগুলোর তো মূল কনস্টিটিউয়েন্ট মাটি। তো সে কিন্তু এই সময় খুব ডিস্টার্বিং থাকে, মাইল্ড ভূমিকম্প হওয়ার প্রবণতা, এগুলো কিন্তু তৈরি করবে। অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু 15 দিন আগে থেকে, আজকে যে ভিডিও করছি তার 15 ডেজ আগে থেকে। তো এবং হঠাৎ দেখবেন যে তাপপ্রবাহ কোথাও বেড়ে যেতে পারে, এক ধরনের ভ্যাপসা গরম, বৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রচুর পার্সপিরেশন তৈরি করবে। কারণ কেতুর নক্ষত্রে প্রবেশ করা, আমি বলেছি কেতুর নক্ষত্রের মধ্যে জলীয় প্রবৃত্তি আছে, সেটা কিন্তু রবিকে অ্যাকচুয়ালি কিছুটা সাবসিডাইজ করা, ঠান্ডা রাখা। তার ফলে কী হবে, হিউম্যান টেম্পারেচারটাও শরীরে বাড়বে, কিন্তু আমাদের ঘাম হয়ে এভাপোরেট হয়ে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবে, ফলে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা আছে, সেটা থেকে প্রত্যেকে একটু সাবধান থাকবেন। হাই ব্লাড প্রেশারের যাদের প্রবলেম আছে, বিশেষ করে যাদের মাথার দিকে রক্তের সঞ্চালন একটু বেশি হয়, তারা কিন্তু মাথা গরম একদম করবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। ডক্টরকে অলওয়েজ কনসাল্ট করবেন। চোখে যাদের কোনো কারণে স্ট্রোক হয়ে গেছে, বা যাদের নাক দিয়ে ব্লিডিং হয় বেশি, তারা কিন্তু চেষ্টা করবেন যে এই সময়টা এই প্রিকশনারি মেজারগুলো মেনটেন করা। আর একটা জিনিস বলছি, নখ যাদের, নখে যাদের একদম, বিশেষ করে হাতের নখ, নখে যাদের কোনো কারণে চোট লেগেছে বা নখ নতুন করে তৈরি হচ্ছে, এরকম যাদের কোনো সময় আছে, তারা একটু এই পোর্শনগুলোতে খেয়াল দেবেন। আর দাঁতের ক্ষেত্রে একদম মোলার, প্রিমোলার, ভিতরের দিকের দাঁত, ভিতরের দিকের নিচের দিকের দাঁত বেশি এফেক্ট হওয়ার যোগ আছে, বেশি। এটা রাতের দিকে ব্রাশ করা বা ডক্টর যেরকম বলছে সেই মতো মেনে চলা, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে এফেক্ট হবে না। অ্যাজ এ হোল মঙ্গলের এখানের গোচর কিন্তু কর্মচঞ্চলতা বাড়াবে। তো কেউ যদি একটু লিমিটেড ওয়েতে এবং নিজের বুদ্ধি দিয়ে কাজগুলোকে একটু বুদ্ধিমত্তার সাথে পরিচালিত করতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেটার ফল দেবে। কারণ প্রচুর ঊর্জা তৈরি করবে, প্রচুর শক্তি দেবে এখানে এসে মঙ্গল। অনেক দিন পরেও কমফোর্টেবল জায়গায় আসছে, এবং রবি যখন এন্টার করে যাবে 15-16 অগস্টের পরে, তখন কিন্তু মঙ্গল আরও পাওয়ারফুল হয়ে যাবে, কারণ সে তার রাজাকে এক ঘরে পেয়ে যাবে। তো সে কিন্তু তখন, মঙ্গল খুব স্ট্যামিনা তৈরি করে, কিন্তু সেই স্ট্যামিনার অনেক সময় অন্যান্য প্ল্যানেট যদি বেটার জায়গায় না থাকে তাহলে কিন্তু অ্যাবর্টিভ ফল দেয়। বিশেষ করে কেতু যেহেতু মঙ্গলের থেকে 4th পজিশনে রয়েছে, তো মঙ্গলের যে সুখ স্থান, মঙ্গল নিজেই সুখী নয়, মঙ্গল সবসময় অস্থির প্রকৃতির হয়, তার 4th পজিশনে কেতু বসে থাকা কিন্তু সবসময় অস্থির চিত্ত তৈরি করবে। এই অস্থির চিত্তটা চেষ্টা করবেন যোগা বা মেডিটেশন এগুলোর দ্বারা, কারণ মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাকচুয়ালি দেখে, নার্ভের পেরিফেরিয়াল পোর্শনকে দেখে। তো যোগা মেডিটেশন এগুলোর দ্বারা একে শান্ত রাখা যায়, বা যদি আপনাদের কোনো অ্যাস্ট্রোলজার কোনো রেমেডিয়াল মেজার দিয়ে থাকেন, যে যেরকম বলছেন সেটা চেষ্টা করবেন মেনটেন করা, বা ডক্টর যদি কিছু ওষুধপত্র এই রিলেটেড বলে থাকে সেটাও করবেন। কারণ সময়টা ভালো আছে, কিন্তু একে ব্যবহার করতে হবে খুব বুদ্ধিমত্তার সাথে। অর্থাৎ আপনার হাতে একটা ওয়েপন দিয়ে দেওয়া হচ্ছে, এবং ওয়েপন কাকে দেওয়া হয়, যে ওয়েপন চালাতে পারে তার একটা নির্দিষ্ট ট্রেনিং হয়, আপনাকে একটা লাইসেন্স দেওয়া হবে, তারপরেই আপনি সেই ওয়েপনটাকে রাখতে পারেন। সমাজে সেটাই নিয়ম, আইনে সেটাই নিয়ম আছে। যাকে তাকে সেটা দেওয়া যায় না, কারণ তাহলে সমাজে বিশৃঙ্খলা এবং ভয়ানক ল অ্যান্ড অর্ডার ডিস্টারবেন্স হয়ে যাবে। তো
তো আপনাকে একটা ওয়েপন দিচ্ছে, ওয়েপনটা একটা শক্তি, যে শক্তিটাকে ব্যবহার করা যায় নেগেটিভ কিছুকে নির্মূল করার জন্য, কিন্তু সেটার ব্যবহার পদ্ধতিটা জানতে হবে, তবেই আপনি সেটা পরিপূর্ণ ফল পাবেন। আর যদি আপনি মানে লাগামহীনভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু তার ফল ভালো পাওয়া যাবে না, বরঞ্চ ক্ষতি হবে। আর মঙ্গল কিন্তু বেশ কম্প্রিহেন্সিভ এফেক্ট দেয়, মানে যেখানেই ক্ষতি করে না সেখানে একের বেশি লোকের ক্ষতি করে দেয়। যদি খারাপ পোস্টিংয়ে থাকে, খারাপ নবাংশে থাকে, তাহলে কিন্তু বেশ এফেক্ট করে দেবে, অন্তত 2-5 জনকে একসাথে জড়িয়ে নিয়ে কাজটা করবে, এরকম ধরনের একটা টেন্ডেন্সি আছে। কিছু লিগাল প্রবলেমও হতে পারে, রাস্তাঘাটে কারোর সাথে অহেতুক, এখন যারা রাস্তাঘাটে ডিউটি করছেন আমাদের সচেতন করার জন্যই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা ডিউটি করছেন, তাদের সাথে অহেতুক তর্ক করা, তারা যেটা বলছে আমাদের ভালোর জন্যই বলছেন, তারা যারা আমরা ভালো থাকি, তাদের সাথে আপনারাও ফ্রাস্ট্রেশন থাকেন, তারাও ফ্রাস্ট্রেশনে থাকে। আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে রাস্তাঘাটে লোকে খুব অসভ্যের মতন ঝগড়াঝাটি করছে। আপনি ভাবুন, একজন পুলিশ অফিসার সে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে আমাদের সেভ করার জন্য, যাতে আমরা বেটার থাকি, তাকে যদি গিয়ে আপনি উত্তেজিত করেন, সেই মানুষটা তো পাবলিক সার্ভেন্ট, আমাদের তার অনেক কনস্ট্রেন্টস আছে, যে মাথা ঠান্ডা রেখে কাজ করছে। পুলিশ কিন্তু টোটালি কন্ট্রোলড বাই মঙ্গল এবং স্যাটার্ন, ডিসিপ্লিন আছে, তার সাথে ফোর্সও আছে, যে কোনো প্যারামিলিটারি ফোর্স। তাদের এই সময় উত্তেজিত করবেন না, যা বলছে সেটাকে মানুন। আমাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের সমাজের মধ্যে না এখন একটা ইনসাবঅর্ডিনেশন তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো সবাই এখন একটু বেশি বোঝে, এটা উত্তর করে দেবে। আর বাবা, কথা শুনলে কি অসুবিধা রয়েছে? সেই মানুষটি কি আমার খারাপের জন্য বলছেন না তো তার কথাটা শুনি, যা বিধিনিষেধ আছে সেগুলো মানবেন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যে মানুষ বিধিনিষেধ না মানবে, স্যাটার্ন কিন্তু তাকে পানিশমেন্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেশ কয়েক মাস আগে বলেছিলাম, দেখবেন যারা এই সময় বিভিন্ন রকম ছল চাতুরি মুখোশ পড়ে রয়েছে, বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজকর্মের সাথে যুক্ত, আপনারা হয়তো লোকাল এরিয়ায় কিছু মানুষের নাম জানতে পাচ্ছেন, কিন্তু যারা সর্বভারতীয় খবর দেখেন বা ওয়ার্ল্ড নিউজ ফলো করেন, আপনারা দেখবেন এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কম বেশি ঘটেছে, কারণ ফলটা কিন্তু স্যাটার্ন দিয়েছে, তো কম্প্রিহেন্সিভ দিয়েছে। তো চেষ্টা করবেন অনেস্টিটা মেনটেন করা, না হলে কিন্তু প্রবলেম হয়। কারণ কারোর দিকে আঙ্গুল তুলে দেওয়াটা খুব সোজা, যে ওই লোকটা করছে না তাই জন্য, অ্যাকচুয়ালি নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা আমাদের পালন করতে হবে। এবং স্যাটার্ন কিন্তু ফুল ফ্লেজেডলি দেখছে প্রত্যেককে, যে এখানে মানে ট্র্যাকলেসলি কাজ করবে তাকে কিন্তু তার জন্য পানিশমেন্ট পেতে হবে। এবং সমস্যাটা হচ্ছে, যেহেতু এটা খুব একটা ছোঁয়াছে প্যান্ডেমিক, ফলে আপনি তো নিজের ক্ষতি করবেনই, উল্টে আরও 5টা ইনোসেন্ট মানুষের ক্ষতি করে দেবেন। তো সেটা কিন্তু মাথায় রেখে প্রত্যেক সময় চলবেন, যাতে অন্য লোক, আপনি নিজেও নয় এবং অন্য লোকও যেন ক্ষতিগ্রস্ত না। হ্যাঁ, একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা, কারণ এরপরে আমি রবির নক্ষত্র নিয়ে এবং তার সাথে এর গোচরটা বলা শেষ করে আমি রবির নর্মাল কর্কট রাশিতে গোচর নিয়ে বলবো, এবং 2টো নক্ষত্রের পরপর বলে দেবো। হয়তো নক্ষত্রগুলো বলা একটু অ্যাবনর্মাল হবে, কিন্তু আমি 27টা নক্ষত্রই কভার করে দেবো, যাতে অনেক দিন ধরে মানুষ প্রশ্ন করে, এটা যাতে কভার্ড হয়ে যায়। ভালো থাকবেন প্রত্যেকে।